আসসালামু আলাইকুম এভরিওয়ান, টেস্ট ইংলিশ কোচিং সেন্টারের আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমরা পড়ব হলো ভার্ব। গত ক্লাসগুলোতে আমরা দেখছি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। তো আজকে আমরা পড়ব হলো ভার্ব। ভার্ব কাকে বলে? ভার্ব হলো এমন একটা ওয়ার্ড যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝাবে। কি করা বোঝাবে? কাজ করা বোঝাবে। কোনো কিছু করাকেই ভার্ব বলে। কোনো কিছু করাকে ভার্ব বলে। কোনো কাজ করা বোঝালে বা কোনো কিছু করা বোঝালে তাকে ভার্ব বলে। ডুইং সামথিং is called verb. অ্যাকশন ওয়ার্ড মানে কাজ করার শব্দ। অ্যাকশন ওয়ার্ড বলতে মানে যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায়। কথা বুঝতে পারছি? তো আমরা এখানে আসলে ভার্ব কত প্রকার, কি কি, কোনটা কোন ধরনের ভার্ব, এগুলো শিখবো। ঠিক আছে কথা? তো এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় এই যে আমাদের বাক্যে ভার্ব বের করার কিন্তু প্রসেস, যে জিনিসটা, সিস্টেমটা, এখানে পৃথিবীতে যত ভার্ব আছে এগুলো অবশ্যই এগুলার ভিতরে। এখন আমাদের কি স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব, আমরা স্ট্রং ভার্ব উইক ভার্ব পড়ছি টেন্স পড়তে গিয়ে, মনে আছে সবার? তো টেন্স পড়তে গিয়ে যখন আমরা স্ট্রং ভার্ব উইক ভার্ব পড়ছি, ওই ভার্ব গুলাই মূলত আমাদেরকে মুখস্থ করতে হবে যেন আমরা সহজে আইডেন্টিফাই করতে পারি। কারণ আমি যখন একটা শব্দ জানবো না, তার অর্থ জানবো না। যদি আমি একটা শব্দ না জানি, তার মানে কি আমি ওই অর্থটাও জানবো না। তো আমি যখন কোনো শব্দ চিনি না, তার মানে হলো এই যে আমি তখন তার অর্থ জানবো না। তো সেক্ষেত্রে এটা ভার্ব কি কি ভার্ব না, এটাতে কাজ বুঝাইলো কি কাজ বুঝাইলো না, আমি তো বুঝবো না। কথা বুঝতে পারছো? এই জন্য আমাকে স্ট্রং ভার্ব উইক ভার্বের মধ্যে যতগুলো ভার্ব আছে এগুলো আমাকে মুখস্থ করতে হবে। কি করতে হবে? মুখস্থ করতে হবে। আমি মনে করি গ্রামারের জগতে সবচেয়ে দামি গ্রামার যেমন টেন্স, এবং ওয়ার্ডের জগতে সবচেয়ে দামি ওয়ার্ড হলো ভার্ব। কথা বুঝছো রে? কারণ ভার্ব এমন একটা ওয়ার্ড যে শুধু একটা ভার্ব দিয়ে একটা সেন্টেন্স সম্ভব। সাবজেক্ট ছাড়া বাক্য করা যায়, কিন্তু ভার্ব ছাড়া বাক্য করা যাবে না। তুমি শুধু ভার্ব দিয়ে বাক্য না, যে কোনো কিছু করতে চাও ভার্ব লাগবে। আচ্ছা যাই হোক, কাজের কথা আসি। তাকে বলছি যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। ভার্বের দুই প্রকার, প্রধানত দুই প্রকার: ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব হলো সমাপিকা ক্রিয়া, নন ফাইনিট হলো অসমাপিকা ক্রিয়া। যে ভার্ব দ্বারা বাক্যের অর্থের সমাপ্তি ঘটবে তাকে ফাইনিট ভার্ব, যে ভার্ব দ্বারা বাক্যের অর্থের সমাপ্তি ঘটবে না তাকে নন ফাইনিট ভার্ব। বুঝতে পারছি? ধরো আই ইট রাইস, আমি ভাত খাই। আই ওয়ান্ট টু ইট রাইস, আমি ভাত খেতে চাই। আমি ভাত খেতে চাই, তো খাওয়া হয়েছে না, অর্থের অসমাপ্তি আছে। কথা বুঝতে পারছি? এই জন্য এটা হবে নন ফাইনিট ভার্ব। ঠিক আছে? এখন এখানে দুইটা মেজর বিষয় তোমাদেরকে বুঝাই। ধরো এটা হলো, কি বলছি আমি, দুইটা গুরুত্বপূর্ণ বিষয় বলি। ফাইনিট ভার্ব নাম্বার, টেন্স, পারসন, বয়েস, যত কিছু আছে সকল কিছুর নিয়ম মেনে চলবে। কে? ফাইনিট ভার্ব। নন ফাইনিট টেন্স, নাম্বার, পারসন, বয়েস যা কিছু আছে এগুলোর নিয়ম মেনে চলবে না। কথা বুঝতে পারছি? ধরো দুইটা মহারাজা, দুই রাজ্যে দুই রাজা। ঠিক আছে? ছেলে নাতিপুতি যা আছে তাদের ব্যাপারটা হলো এরকম যে আমরা যাই করি জীবনে, আমাদেরটা দেখতে যেমনই হোক, আমরা যাই করি আমরা সকল ব্যাপারে কম্প্রোমাইজ করি, কিন্তু দাদার যে প্রতিশ্রুতি, দাদার যে বৈশিষ্ট্য, আমরা এই বৈশিষ্ট্য থেকে বা এই প্রতিশ্রুতি থেকে আমরা কি করব না, নড়চড় করব না। কথা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে কি হবে, কি করতে হবে? দাদা বলছে বাক্যের অর্থের সমাপ্তি ঘটবে, বাক্যের অর্থের সমাপ্তি ঘটবে। তো এখানে বলছে অর্থের সমাপ্তি ঘটবে না। তো দুই ভার্বের দুই রাজা, তো এই দুই রাজার যে বৈশিষ্ট্য, তার নাতিপতি ছেলেরা কি করবে, তার ছেলে নাতিপতিরা কি করবে, এটা বজায় রাখবে। ঠিক আছে? তো আচ্ছা আমরা দেখি তাইলে। ফাইনিট ভার্বের বৃহৎ দুইটা অংশ, মানে দুইটা ছেলে হয়েছে। একটা হলো প্রিন্সিপাল, একটা অক্সিলারি। প্রিন্সিপাল হলো ভার্বের বাংলা হলো প্রধান ভার্ব, মেইন ভার্ব। অক্সিলারি মানে সাহায্যকারী ভার্ব বা হেল্পিং ভার্বস। কথা বুঝছো নি? তো প্রিন্সিপাল ভার্ব কাকে বলে? যে ভার্ব নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে, অন্য কোনো ভার্বের উপর অর্থ প্রকাশের জন্য নির্ভর করে না, তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। এই ইট কার উপর ডিপেন্ড করে নাই। এখন আমি যদি বলি অক্সিলারি ভার্ব, আই এম ইটিং রাইস, ভার্বকে কি বলছিলাম? অক্সিলারি ভার্বকে আমি হেল্পিং ভার্ব বলতে পারি। তো আই এম ইটিং রাইস যদি বলি, আই এম ইটিং রাইস যদি বলি, তো সেক্ষেত্রে এম ইটিং কে সাহায্য করছে, এম ইটিং কে সাহায্য করছে। অথবা এম নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে নাই ইটিং ছাড়া,
অর্থাৎ মেইন ভার্বের উপর মেইন ভার্বকে সাহায্য করে, আবার মেইন ভার্বের উপর নির্ভর করে, মেইন ভার্বের উপর নির্ভর করে, আবার মেইন ভার্বকে সাহায্য করে। ঠিক আছে কথা? আচ্ছা, তাহলে প্রিন্সিপাল ভার্ব তিন প্রকার, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, লিঙ্কিং ভার্বস। ঠিক আছে, ট্রানজিটিভ ভার্ব হলো যে ভার্বের কর্ম আছে, মানে অবজেক্ট আছে, যেমন আই ইট, ইটের পরে ভার্বের পরে একটা অবজেক্ট থাকবে, অবজেক্ট মানে নাউন প্রোনাউন থাকবে। নাউন প্রোনাউন কি? ধরো আই ইট রাইস, আমি ভাত খাই, এটা নাউন, এটা কি নাউন, তাইলে অবজেক্ট আছে। আই প্লে ফুটবল, প্লেয়ার পরে কি আছে? ফুটবল, ফুটবল মানে নাউন, তাহলে কি আছে? অবজেক্ট আছে। এখন ধরো ইন্ট্রানজিটিভ ভার্ব, ধরো আই প্লে, ফুটবল দিলাম না, অবজেক্ট নাই। আই ইট রাইস দিলাম না, অবজেক্ট নাই। যেমন আই গো টু স্কুল, আই গো টু স্কুল, এখানে আমি দেখতেছি গোর ফর টু স্কুল আছে, টু স্কুল হইলো কি? আমি স্কুলে যাই, আমি কোথায় যাই? স্কুলে যাই। কোথায় দিয়ে ভার্বকে কোশ্চেন করলে অ্যাডভার্ব, নাউন প্রোনাউন না। তো নাউন প্রোনাউন না হইলে আমরা জানি কি, নাউন প্রোনাউন না হইলে অবজেক্ট হবে না, সাবজেক্টও হবে না। আমরা জানি না সাবজেক্ট এবং অবজেক্ট হওয়ার শর্ত নাউন প্রোনাউন হওয়া, সাবজেক্ট এবং অবজেক্ট হওয়ার কি শর্ত? কি নাউন প্রোনাউন হ। তো অ্যাডভার্ব হইলে সেটা নাউন প্রোনাউন হবে না। এখন বাক্যে অবজেক্ট আছে কিনা এটা বের করার প্রসেস আমাদের জানা আছে, জানা আছে না? আমরা জানি না কেমনে? যদি ভার্বকে আমরা হোয়াট দিয়ে কোশ্চেন করি, বস্তুবাচক অবজেক্ট পাই। যেমন আমি যদি প্রশ্ন করতাম আই ইট রাইস, এই ইট ভার্বকে আমি যদি প্রশ্ন করি হোয়াট ইট, কি খাই? রাইস খাই। হোয়াট প্লে, কি খেলি? ফুটবল খেলি। বুঝতে পারছেন? হোয়াট দিয়ে ভার্বকে কোশ্চেন করলে আমি অবজেক্ট যদি থাকে বাক্যে বের হয়ে আসবে। এখন মনে করো আমি যদি বলি গিভ মি এ পেন, হোম গিফট কাকে দাও? আমাকে দাও। ঠিক তো কথা? তাইলে ব্যক্তিবাচক অবজেক্ট বের করার জন্য হলো হোম, বস্তুবাচক অবজেক্ট বের করার জন্য হলো হোয়াট। কি হলো? হোয়াট। এখন আমি কি বুঝতে পারতেছি কথা? যে ব্যক্তিবাচক অবজেক্ট বের করার জন্য প্রসেস হলো হোম, এবং বস্তুবাচক অবজেক্ট বের করার জন্য হোয়াট। ব্যক্তিবাচকের জন্য হোম, বস্তুবাচকের জন্য হোয়াট। বুঝতে পারছি? এই ব্যক্তিবাচক এবং বস্তুবাচক যে অবজেক্ট, এগুলোর মধ্যে ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট, মুখ্য কর্ম, গৌণ কর্ম, এই যে সিকোয়েন্স, বাক্যে বসারও সিকোয়েন্স আছে, এই সব বিষয় নিয়ে অনেক আলোচনা করা যাবে। এগুলো অ্যাডভান্স লেভেলের বিষয়। আপাতত স্টপ, আমরা যতটুকু দরকার ততটুকু নিয়ে আগাই। ঠিক আছে কথা? ওকে ভাই, আমি কাকে বলে, কত প্রকার, এগুলা তোমাদের পরীক্ষা চলে আসছে, সময় স্বল্পতার জন্য এগুলা দেই নেই। আমি চারটা একটু অ্যানালাইসিস করতেছি, পরীক্ষা কি এগুলো আসবে আসবে না, এগুলা দিয়ে অন্য টপিকস কিভাবে করতে হবে আমরা ওইগুলাতে ফোকাস করব বেশি। ঠিক আছে কথা? আমরা অ্যাটলিস্ট চিনানো দরকার, যে তোমাদেরকে চিনানো উচিত যে এই বিষয়টা এরকম। কথা বলছো নি? সুযোগ পাইলে ইনশাল্লাহ অবশ্যই আমি নেক্সট কোন ক্লাসে বিস্তারিত আলোচনা করবো। ঠিক আছে? তারপরেও তোমরা সবাই ট্রাই করবা বই থেকে ভালো করে এগুলা দেখার জন্য। ঠিক আছে? ওকে, তো আমি একটু মোটামুটি ভালোভাবে আলোচনা করার চেষ্টা করি, দেখি তোমরা বুঝতে পারো কিনা। ওকে, তাহলে এখন কি দেখবো? আমরা ইন্ট্রানজিটিভ দেখছি, তাই তো? যে আই গো টু স্কুল, গোর পরে টু স্কুল আছে, তার মানে এটা টু স্কুল বা কোনো কিছু, মানে ভার্বের পরে কোনো কিছু থাকলে যে সেটা অ্যাডভার্ব, সরি অবজেক্ট হবে, বিষয়টা এরকম না। অবজেক্ট হবে ব্যাপারটা এরকম না। যদি নাউন প্রোনাউন না হয় তাহলে সেটা অবজেক্ট হতে পারে না। আমার কথা বুঝতেছো? যেহেতু টু স্কুল অ্যাডভার্ব, সুতরাং যেহেতু নাউন প্রোনাউন না, এক বাক্যে আমরা বলবো কি সেটা অবজেক্ট না। ওকে, লিঙ্কিং ভার্বস আছে। লিঙ্কিং ভার্বসটা আসলে তোমাদের এখন লাগবে না, এটা ইন্টারমিডিয়েটও তেমন লাগে না, ইন্টারমিডিয়েটের পরে খুব ভালোভাবে লাগে, অ্যাডমিশনে বা বিভিন্ন ভাবে। তারপরেও পড়া আসলে বেসিক বলো আর অ্যাডভান্স লেভেলের পড়াগুলো বলো, কোনো না কোনো ভাবে তোমাদের ব্যবহার হয়ে যায়। কিন্তু তারপরও ব্যাপার হলো এই যে হয়তো আমরা তেমন বুঝি না আর কি, বা ব্যাপারটা বেশি থাকলেও খুব বেশি নাই। তোমাদের পরীক্ষায় বা 9 10 এর কোনো পরীক্ষায় লিঙ্কিং ভার্বসের তেমন কোনো কিছু আসে না। কথা বুঝছো? তো যেমন অনেক কিছু আছে, যেমন পজিটিভ ভার্বস, অ্যাডমিশন বা অ্যাডমিশনের পরবর্তীতে চাকরি পরীক্ষায়, বিসিএস পরীক্ষায় ওইগুলোতে বেশি আসে, লিঙ্কিং ভার্বস ওইগুলোতে বেশি আসে। এখন এই পরীক্ষাতে এগুলা আসে না, তবে পজিটিভ ভার্ব রাইট ফ্রম ভার্বস এর মধ্যে আসলেও আসতে পারে। আর যাই হোক, আমরা পড়াটা একটু আগাই। দেখো, লিঙ্কিং ভার্বস হলো এরকম ভার্ব যেটা সাবজেক্টের সাথে অবজেক্ট বা কমপ্লিমেন্টকে যুক্ত করে। কথা হচ্ছে না, লিঙ্ক করে। লিঙ্কিং শব্দের অর্থ যুক্ত করা। ঠিক আছে? আচ্ছা, তো লিঙ্কিং ভার্বস অনেকগুলো আছে, এর মধ্যে টু বি ভার্ব আছে। টু বি ভার্ব মানে হলো এমিজার, পজওয়ার, এগুলো যদি থাকে তাহলে তার পরবর্তী যে অবজেক্ট হবে সেটা নাউন হতে পারে,
অ্যাডজেক্টিভ হিসাবেও মানে কমপ্লিমেন্টের পরে নাউনও বসতে পারে, অ্যাডজেক্টিভও বসতে পারে, আবার অনেক সময় অ্যাডজেক্টিভ নাউন একসাথে বসতে পারে। আমি যদি বলি হি ইজ এ গুড ম্যান, তাহলে গুডও আসছে, ম্যানও আসছে। ম্যান হলো নাউন, গুড হলো অ্যাডজেক্টিভ। কথা বুঝতে পারছো? তো কি বলতেছিলাম, লিঙ্কিং ভার্বস। তাহলে হি ইজ এ গুড ম্যান, এখানে ম্যানও আছে, অ্যাডজেক্টিভও আছে। এখন এগুলো ছাড়া অনেক ভার্ব আছে লিঙ্কিং ভার্বস, যেমন স্মেল, সিম, টেস্ট, লুক, এরকম করে অনেক আছে। কথা বুঝছো নি? তো এই ভার্বগুলোর পরে যদি অ্যাডজেক্টিভ, এই ভার্বগুলোর পরে অবশ্যই কি থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে। কি থাকবে? অ্যাডজেক্টিভ থাকবে। মানে এই ওয়ার্ডগুলোর পরে অন্য কোনো নাউন অথবা অন্য কোনো পার্ট অফ স্পিচ বসবে না। কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে যদি ভার্ব আসে কখনো, যেমন ইউ লুক এক্সাইটেড হবে, বি3 হবে। যদি কোনো ভার্ব আসে এই ওয়ার্ডগুলোর পরে, মানে লিঙ্কিং ভার্বস যেগুলো বললাম এগুলোর পরে, যদি এগুলো ছাড়া আর অনেক লিঙ্কিং ভার্বস আছে, আমি কয়েকটা বললাম। তো এক কথায় যদি বলি এই লিঙ্কিং ভার্বস গুলোর পরে অ্যাডজেক্টিভ থাকবে। যদি অ্যাডজেক্টিভ না আসে, ভার্ব আসে, তাহলে অবশ্যই ভার্বের বি3 হবে। তারপর আমরা দেখবো অক্সিলারি দুই প্রকার। কয় প্রকার? প্রাইমারি অক্সিলারি, মডেল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি, মডেল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি হলো আবার তিন প্রকার। কয় প্রকার? কি কি? টু বি, টু ডু, টু হ্যাভ। টু বি গুলো হলো এম ইজ আর ওয়াজ আর, বি বি বিন বিং, ঠিক আছে, বি বিন বিং। টু ডু হলো ডো ডাজ ডিড ডুইং। টু হ্যাভ ভার্ব হলো টু হ্যাভ ভার্ব, হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং। এখানে আর একটু বলা যাবে যে শ্যাল বি উইল বি, এরকম বলা যাবে, যেমন শ্যাল হ্যাভ উইল হ্যাভ, এটা এগুলোও বলা যাবে, ঠিক আছে। মডেল অক্সিলারি আমরা জানি কতগুলো, জানি মডেল অক্সিলারি বেশ সাধারণত 13টা, এর অতিরিক্ত করা যায়, মডেল অক্সিলারি বানানো যায় অনেক। যেমন আমরা যদি বেসিক গুলো বলি, যে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ইউজ টু, ডেয়ার, নিড, অট টু, ঠিক না? তারপরে বলা যাবে এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, বলা যাবে না? তারপর কি বলা যাবে? উড রেদার, হ্যাড বেটার। তো মডেল অক্সিলারি আরো বলা যেতে পারে। যাই হোক, এইটুকু বললাম। এখন আমাদের মোটামুটি ভাবে ফাইনিটের প্রিন্সিপাল অক্সিলারি শেষ, প্রিন্সিপালের তিনটা শেষ, এবং অক্সিলারি দুটো শেষ। এবং ট্রানজিটিভ ভার্ব আবার 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। একটা হলো কগনেট। কগনেট কি? নিযন্ত ক্রিয়া। কগনেট কি? কগনেটের বাংলা হলো নিযন্ত ক্রিয়া। বাংলা ব্যাকরণ আমরা যদি পড়ি গ্রামার, তখন দেখতাম যে কগনেটের বাংলা হলো নিযন্ত ক্রিয়া। মানে যে ভার্বের ভার্ব এবং অবজেক্ট এক, মানে যে ভার্বের অবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট মূলত একই, তাকে কগনেট ভার্ব বলে। যেমন হি ran a race, সে এক দৌড় দৌড়িয়েছে। রেন যে কথা, রেস কাছাকাছি, মানে একই শব্দ থেকে উৎপত্তি, একই শব্দ থেকে উৎপত্তি। হি স্লেপ্ট এ স্লিপ, সে এক ঘুম ঘুমিয়েছে। কথা বুঝছো নি? হি ড্রিমড আ ড্রিম, সে এক স্বপ্ন দেখেছে। কথা বুঝছো? এরকম কগনেট। পজিটিভ হলো যে মানে ভার্বের সাবজেক্ট নিজে কাজটা করে না, অন্যকে দিয়ে কাজটা করায়, তাকে বলা হয় পজিটিভ ভার্ব। কি ভার্ব? পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বের মানে হলো এরকম, পজিটিভ ভার্ব মানে হলো যে ভার্বের সাবজেক্ট নিজে কাজ করে না, অন্যকে দিয়ে করায়। মনে করো আমি নিজে পড়ি না, তোমাদেরকে পড়াচ্ছি। মা বাচ্চাকে, মানে মা খায় না, বাচ্চাকে খাওয়ায়। মা চাঁদ দেখে না, বাচ্চাকে চাঁদ দেখায়। এরকম ভার্ব গুলারে বলা হয় পজিটিভ ভার্ব। বাংলাতে বলা হয় প্রযোজক ক্রিয়া। বাংলাতে কি বলা হয়? প্রযোজক ক্রিয়া। এখন ব্যাপার হলো যে এরকম খুব বেশি ভার্ব নাই। যেমন খাওয়ানোর বিষয়টা হলো, যেমন ফিড, আমরা ইট, নিজে খাইলে ইট, খাওয়াইলে হবে ফিড, নিজে পড়লে হবে রিড বা লার্ন, নিজে শিক্ষা নিলে। আর আমরা যখন পড়াই, তার মানে টিচ। এমন করে পজিটিভ ভার্ব খুব বেশি নাই, কিন্তু আমরা 5টা পজিটিভ ভার্ব দিয়ে, যেমন মেক, লেট, গেট, হ্যাভ, হেল্প, এই 5টা ভার্ব দিয়ে আমরা পৃথিবীতে যত ভার্ব আছে সকল ভার্বকে আমরা পজিটিভ ভার্ব করতে পারি। কথা বুঝতে পারছো? আচ্ছা, এগুলো তোমাদের এখন তেমন নাই, সুতরাং এগুলো নিয়ে এত ডিটেলস আলোচনা করবো না, এগুলো অ্যাডভান্স লেভেলের আলোচনা। রিফ্লেক্সিভ ভার্ব হলো এই সকল ভার্ব যেই ভার্বের সাবজেক্ট অবজেক্ট এক। যেমন হি কিল্ড হিমসেলফ, এই কিল্ড এর সাবজেক্ট হি এবং হিমসেলফ একই ব্যক্তি বা বস্তু। আমি রিফ্লেক্সিভ প্রনাউন পড়ানোর সময় বলছিলাম তো
যে প্রোনাউনের সাবজেক্ট অবজেক্ট এক তাকে বলে রিফ্লেক্সিভ। এখন আমরা বলবো কি, যে ভার্বের সাবজেক্ট অবজেক্ট এক তাকে বলা হয় রিফ্লেক্সিভ ভার্ব। রিফ্লেক্সিভ ভার্ব। প্রিপোজিশনাল আর গ্রুপ ভার্বস মানে হলো ভার্বের সাথে একটা প্রিপোজিশন থাকবে। ভার্বের সাথে কি থাকবে? একটা প্রিপোজিশন থাকবে। ভার্বের সাথে একটা প্রিপোজিশন থাকবে। মনে করো অ্যাবাইড, অ্যাবাইড অর্থ মেনে চলা, অ্যাবাইড অর্থ কি মেনে চলা, কিন্তু এর সাথে একটা প্রিপোজিশন আছে, যেমন অ্যাবাইড বাই মানে চলা। অ্যাক্ট অন, অ্যাক্ট অন, একটার সাথে অন আছে, অ্যাক্ট হলো ভার্ব, অন অন আছে। তারপর আছে যেমন আমি যদি বলি ডোন্ট লাফ এট দ্য পোর, ডোন্ট লাফ এট দ্য পোর, গরিবদের দেখে বিদ্রুপ করো না, হাসাহাসি করো না, ঠাট্টা মস্করা করো না। ডোন্ট লাফ, লাফ ভার্ব, লাফের সাথে এট, লাফ এট, লাফ এট মানে হাসাহাসির যে লাফ, হাসির জন্য যে লাফ, লাফ মানে কি হাসি। তাহলে আমি আবার বলি ডোন্ট লাফ এট দ্য পোর, লাফের সাথে কি আসছে? এট, লাফের সাথে কি আসছে? তাহলে যে সকল ভার্বের সাথে প্রিপোজিশন যুক্ত হয় এগুলারে বলা হয় প্রিপোজিশনাল অর গ্রুপ ভার্বস। প্রিপোজিশনাল অর গ্রুপ ভার্বস। প্রিপোজিশনাল ভার্বস বা গ্রুপ ভার্বস কাছাকাছি, এটা নিয়ে আবার পরে আলোচনা করব। গ্রুপ ভার্বস এর মানে হলো ব্রেক ইন, ব্রেক ডাউন, ব্রেক ইনটু, মানে ভার্বে কি থাকবে, জাস্ট প্রিপোজিশনটা ভিন্ন হবে, অর্থ চেঞ্জ হয়ে যাবে। কথা বুঝছো নি? এটা বলে গ্রুপ ভার্বস। তো এইগুলোর সাথেও প্রিপোজিশন আছে, তো এই জন্য আমি বলতে পারি প্রিপোজিশনাল ভার্বস বা গ্রুপ ভার্বস সবকিছু মোটামুটি একসাথেই কাছাকাছি হয়, এগুলা তেমন আহামরি পার্থক্য না। পরে অ্যাডভান্স লেভেলে ডিটেলস আলোচনা করব। ফ্যাক্টিটিভ ভার্ব হলো, ফ্যাক্টিটিভ ভার্ব হলো ওই সকল ভার্ব যেই সকল ভার্বের অবজেক্ট একাধিক হয়, অবজেক্ট একাধিক হয়। মনে করো আমি যদি বলি যে উই সিলেক্ট হিম, আমরা তাকে নির্বাচিত করলাম, কি করলাম? ক্যাপ্টেন। উই ইলেক্ট হিম, প্রাইম মিনিস্টার। উই অ্যাপয়েন্ট হিম ভাইস চ্যান্সেলর, আমরা তাকে ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ করলাম। উই অ্যাপয়েন্ট হিম, উই অ্যাপয়েন্ট হিম জাজ। তাহলে এক কথায় যদি বলি যেই ভার্বের প্রথম যে অবজেক্ট আসবে আসবে যেমন উই সিলেক্ট হিম, উই ইলেক্ট হিম, অ্যাপয়েন্ট হিম, আমরা তাকে নির্বাচিত করলাম, কি করলাম? ক্যাপ্টেন, মেম্বার, চেয়ারম্যান। কথা বুঝছো নি? পরবর্তীতে যেই আরেকটা নাউন আসবে এটাকে বলা কমপ্লিমেন্ট। আমরা নাউন পড়তে গিয়ে আমরা বলছিলাম যে একটা অবজেক্ট আসার পরে যখন আরেকটা অবজেক্ট আসে এটাকে বলা কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে। তো যাই হোক, আমরা এখন ভার্ব পড়তেছি, ভার্বে দেখবো কি যে একাধিক একাধিক অবজেক্ট থাকলে তাকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব। তো আমরা এখন শিখবো হলো যে ভার্বের দুইটা অবজেক্ট বা একের অধিক অবজেক্ট থাকবে তাকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব, তাকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব। তো আমরা এখানে যে আলোচনা করছি এতক্ষণ যাবত এটা বলা হয় ফাইনিটের অংশ। কিসের অংশ? ফাইনিটের অংশ। আমরা এই ভার্বটা দেখো এখন পর্যন্ত যা আলোচনা করছি সবকিছু আমরা এখন পর্যন্ত যা আলোচনা করছি কোনো কিছু পড়াই নেই, কোনো কিছু পড়াই নাই, জাস্ট চারটা অ্যানালিসিস করছি। কথা বুঝতেছো? আমরা ফাইনিট ভার্বের মোটামুটি একটা আলোচনা শেষ করলাম, আমরা এখন নন ফাইনিটটা দেখবো। নন ফাইনিটের তিনটা অংশ, একটা জিরান্ড, একটা ইনফিনিটিভ, একটা পার্টিসিপল। জিরান্ড হলো ভার্বের সাথে আইএনজি, জিরান্ড হলো ভার্বের সাথে আইএনজি কাজ করবে নাউনের মতো। কিসের মতো? নাউন কাজ করে কিসের কিসের? সাবজেক্ট হিসেবে কাজ করে, অবজেক্ট হিসেবে কাজ করে, এগুলোই তো আমরা দেখবো। যেমন সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সুইমের সাথে আইএনজি, সুইম এর সাথে আইএনজি হইছে, জিরান্ডের কাজ কি? ভার্বের সাথে আইএনজি। সুইম ভার্ব কি না? সাঁতার কাটা কি ভার্ব না? কোনো কিছু করা যদি ভার্ব হয় সাঁতার কাটা কি ভার্ব? ভার্ব না? ওকে, তাহলে সুইম সাঁতার কাটা, তার সাথে আইএনজি হইছে, তাহলে সুইমিং, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। তাহলে ইজ এর আগে বসছে কিনা? আমরা জানি কি ইজ কি প্রাইমারি অক্সিলারি না, টু বি ভার্ব। আচ্ছা, তাহলে ভার্বের আগে যেটা বসে এটা তো সাবজেক্টের করে বসে নাকি? ভার্বের আগে যা বসে তা সাবজেক্ট কি না? ভার্বের আগে যা বসে তা কি সাবজেক্ট। তাহলে জিরান্ড এর শর্ত কি? নাউন হইতে হবে, তা নাউন হইছে কিনা? আমার কথা বুঝতেছো? নাউন হইছে না? আচ্ছা, ইনফিনিটিভ হইলো টু প্লাস ভার্বের বেস ফর্ম। ইনফিনিটিভ মানে কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম। তো দেখো আই ওয়ান্ট টু গো, আই ওয়ান্ট টু রিড, আই ওয়ান্ট টু রাইট, আমি পড়তে চাই, আমি খেলতে চাই। আই ওয়ান্ট টু গো, টু ইট, টু প্লে, এই যে বললাম টুর পরে ভার্বের বেস ফর্ম, টু এর পরে কি ভার্বের বেস ফর্ম? ইনফিনিটিভ। পার্টিসিপল আবার তিন প্রকার। পার্টিসিপল কাজ হলো অ্যাডজেক্টিভের ন্যায়, পার্টিসিপল কাজ করবে অ্যাডজেক্টিভের মতো, পার্টিসিপল কাজ করবে অ্যাডজেক্টিভের মতো।
পার্টিসিপল তিন প্রকার, কয় প্রকার? প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্বের সাথে আইএনজি, কিন্তু কাজ করবে অ্যাডজেক্টিভের মতো। জিরান কাজ করে নাউনের মতো, পার্টিসিপল কাজ করবে অ্যাডজেক্টিভের মতো। প্রেজেন্ট পার্টিসিপল বিএনজি, জিরান্ডো বিএনজি, এটা কাজ করবে নাউনের মতো, এটা কাজ করবে অ্যাডজেক্টিভের মতো। আই স এ বয় সুইমিং, আমি একটা বালককে দেখলাম সাঁতার কাটা অবস্থায়। তো অবস্থা বুঝলে আমরা কি জানি? অ্যাডজেক্টিভ। যে ওয়ার্ড নাউন অফ প্রোনাউনের পুরুষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ, অবস্থা, পুরুষ গুণ অবস্থা, অবস্থা, বুঝুনি? তাহলে অবস্থা বুঝালে কি? অ্যাডজেক্টিভ। কথা বুঝতেছো? আচ্ছা, পাস্ট পার্টিসিপল বি3, পাস্ট পার্টিসিপল কি? বি3। দেখো পাস্ট পার্টিসিপল বি3 কিভাবে হয়? যেমন আমি বলি হি ইজ এ লার্নেড ম্যান, হি ইজ এ লার্নেড ম্যান, বি3, লার্ন থেকে লার্নেড। হি ইজ এ রিটায়ার্ড পারসন, হি ইজ এ রিটায়ার্ড। দিস ইজ আ ব্রোকেন গ্লাস, ব্রোকেন গ্লাস। ব্রোকেন হার্ট, এই যে দেখো ব্রোকেনের আগে কি কোন অক্সিলারি ভার্ব আছে? যদি অক্সিলারি ভার্ব হইতো তাহলে এটা ফাইনাইট হইতো। কেন? টেন্স ও পার্সনের নিয়ম মেনে চলে। আমি যদি বলতাম হ্যাজ ব্রোকেন, তাহলে কি হইতো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাড ব্রোকেন, পাস্ট পারফেক্ট টেন্স। শ্যাল আমি যদি বলতাম উইল হ্যাভ ব্রোকেন বা শ্যাল হ্যাভ ব্রোকেন, তাহলে এটা ফিউচার পারফেক্ট টেন্স, নাকি না? এখন যদি বলতাম কথার কথা হ্যাজ বিন ব্রোকেন, তাহলে পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ। এক কথায় এই জিনিসগুলা হইলে টেন্স, পারসন, নাম্বার, বয়েস যা আছে নিয়ম মেনে চলবে, কিন্তু নন ফাইনাইট আমরা বলছি কি নিয়ম মেনে চলবে না। তাহলে আমি যদি বলি এখানে রিটায়ার্ড পারসন, তো তার আগে কি অক্সিলারি আসবে? আর অক্সিলারি আসলে এটা কি নন ফাইনাইট থাকবে? এটা নন ফাইনাইট হয়ে যাবে। কথা বুঝতেছো নি? এখানে যে আমি বললাম যে আই সো এ বয় ক্রাইং, তা আমরা জানি কি কোনো ভার্বকে কন্টিনিউয়াস ফরম্যাট করতে গেলে, আবারও বলি, কোন ভার্বকে কন্টিনিউয়াস ফরম্যাট করতে গেলে কি সে তাকে তার আগে অক্সিলারি ছাড়া করা যায়? আই এম রাইটিং, আই এম সুইমিং, আই এম ইটিং, আই ওয়াজ ইটিং, নাকি আই উইল বি ইটিং, ঠিক না? আমরা কন্টিনিউয়াস ফরম্যাট করতে গেলে তার আগে অক্সিলারি ছাড়া করতে পারি? আমরা টেন্স পড়ছি, আমরা দেখছি না যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস এর মধ্যে কিভাবে অক্সিলারি আনতে হয়, তারপরে ভার্বের সাথে আইএনজি করতে হয়। কিন্তু এখানে যে দেখতেছি এই যে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সুইমিং এর আগে কি কোনো অক্সিলারি আছে? এখানে আমি যদি বললাম আমি কি বললাম যে আই সো এ বয় ক্রাইং, আমি একটা বালককে দেখলাম কাদা অবস্থায়, এই ক্রাইং এর আগে কোনো অক্সিলারি আছে? তো এই অক্সিলারি গুলা না থাকার কারণে এই বি3 ফরম্যাটের আগে যেমন হি ইজ এ রিটায়ার্ড পারসন, ইজ এ রিটায়ার্ড, হি ইজ এর পরে যদি রিটায়ার্ড হতো তাহলে কিন্তু এটা ফাইনাইট হয়ে যেত। ইজ এর পরে কি আছে? এ আছে, কি আছে? এ আছে। এটা গ্রামারিক্যাল আলোচনা। হি ইজ এ দিয়ে কিন্তু ইজের থেকে রিটায়ার্ডটারে আলাদা করে দিছে। কথা বুঝছো নি? আচ্ছা, আবার আরেকটা বিষয় যদি বলো, চিন্তা করো তুমি, এটা এইভাবে বুঝবা যে হি ইজ এ রিটায়ার্ড পারসন মানে কি এই পারসনটা কেমন রিটায়ার্ড, দিয়ে যদি নাউন বা সাবজেক্ট বা সেন্টেন্স কি প্রশ্ন করি আর কি, হাউ দিয়ে যদি সাবজেক্টে কোশ্চেন করি, সে কেমন রিটায়ার্ড ব্যক্তি, রিটায়ার্ড পারসন, সুন্দর। এক কথা সাবজেক্টে যদি আমি হাউ দিয়ে কোশ্চেন করে উত্তর পাই, তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তো যাই হোক, আমরা এইভাবে দেখতে পারি সে কেমন মানুষ, রিটায়ার্ড পারসন। আচ্ছা, পারফেক্ট পার্টিসিপল হবে হ্যাভিং প্লাস বি3, হ্যাভিং প্লাস বি3। মনে করো আমি বললাম হ্যাভিং ফিনিশড দ্য ক্লাস আই ওয়েন্ট আউট, হ্যাভিং প্লাস বি3 ডট ডট, ডট মানে এক্সটেনশন, ডট মানে কি? হ্যাভিং ফিনিশড দ্য ক্লাস, সাবজেক্ট আই ওয়েন্ট, মানে এরপরে দ্বিতীয় ক্লজের মধ্যে, মানে এই ফ্রেজের পরে যে ক্লজটা হবে, এই ক্লজের যে ভার্বটা হবে অবশ্যই বি2 হবে। কি হবে? বি2, মানে ভার্বের 2 নম্বর ফরম্যাট বলতে পাস্ট ফর্ম। মানে কি বললাম? হ্যাভিং ফিনিশড ডট ডট মানে এক্সটেনশন, হ্যাভিং ফিনিশড দ্য ক্লাস, সাবজেক্টের করে আই, তোমরা ইচ্ছা করলে অন্য কিছু দিতে পারবা, আমি বললাম আর কি যে হ্যাভিং ফিনিশড দ্য ক্লাস আই ওয়েন্ট আউট, আমি বাইরে যাব। হ্যাভিং ফিনিশড দ্য ক্লাস আই ওয়েন্ট আউট, ক্লাসটা শেষ করে আমি বাইরে। কথা বুঝতে পারছো? ওকে, দ্যাটস ফর টুডে।